ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং ঘটনা, যা শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকের ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ইমামুর রশিদ, এবং এই ঘটনাগুলো হচ্ছে তার ছোটবেলার ঘটনা। আর তিনি একটা লম্বা সময় গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন। পরবর্তীতে তিনি শহরে শিফট হয়েছেন। তো আজকে প্রথমেই শুরু করতে চাই তার ছোটবেলারই একটা ঘটনা। তাদের গ্রামের বাড়িতে তাদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটার পেছনে একটা বিশাল বড় একটা ক্ষেত ছিল, যেখানে ধানের চাষ হতো, ইরি ধানের চাষ। তো সেই ইরি ধানের চাষ কিন্তু একটা সেচ মেশিন দিয়ে পানি দেওয়া হয় পাম্পের মাধ্যমে। এটা হয়তো আপনারা জেনে থাকবেন অনেকে। তো সেই সেচ মেশিন যেখানে ছিল সেখানে কিন্তু একটা ছেলে থাকতো, কারণ এই ইঞ্জিনটা অনেক সময় রাতের বেলায় স্টার্ট করতে হইতো, অনেক সময় দিনের বেলা। এটার প্রয়োজন অনুযায়ী যেই ক্ষেতে যখন পানির প্রয়োজন পড়তো তখনই তারা এটা স্টার্ট করতো। তো সেই ছেলেটা, যেই ছেলে পাহারা দিত, সেই ছেলে ছিল আরেকটা গ্রামের। সে মূলত কাজ করতো গৃহস্থের বাড়িতে, যার মেশিন তার বাড়িতে। তো তার প্রতিদিনের কাজ ছিল যে সে রাতের বেলা সেই গৃহস্থের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে বের হবে। বের হইয়া যাওয়ার সময় সেই রশিদ যিনি ছিলেন, তাদের যে বাড়িটা, ওই বাড়িটা মূলত শেষ পর্যায়ে। ওই বাড়িটার পরে পাশ দিয়ে সে ওই তার সেই মেশিন ঘরের কাছে সে যাইতো। তো তার একটা কাজ ছিল যে সে আইসা প্রতিদিন ওই বাড়িতে আইসা সে বসতো, বইসা কথাবার্তা বলতো, এবং পরবর্তীতে সেইখান থেকে একটা বিড়ি ধরায়া সে সে তার সেই মেশিন ঘরে যাইতো। তো তার একটা অভ্যাস ছিল যে সে যখনই গৃহস্থের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হইতো, তখন একটা সিগারেট জ্বালাইতো। সিগারেট বলতে বিড়ি। সে বিড়িটা খাইতে খাইতে যাওয়ার সময় সে অনেক মানুষের সাথে ডাকাডাকি করতো। প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে তাদের নাম ধরে ডাকতো, বলতো যে ঘুমাই গেছে কিনা, বা এরকম কথাবার্তা বলতো সে টুকিটাকি। এবং অনেক সময় সে গান গাইতে গাইতে যাইতো অনেক জোরে জোরে, মানুষ বুঝতে পারতো যে ও যাইতেছে। তো একদিন হয়েছে কি, যে সে একটু দেরি করে সেই গৃহস্থের বাড়ি থেকে বের হয়, যদিও তার একটু কাজ ছিল যার কারণে। তো প্রত্যেকটা মানুষই সেদিন ঘুমাই গেছিল, তাই সে আর কাউকে ডাকাডাকি করে নাই। সে একা একাই গান গাইতে গাইতে যাচ্ছিল। তো সে যখন সেই রশিদদের বাড়িতে আসে, ওইখানে আসলে মূলত তার সিগারেটটা অল্প একটু থাকতো। তখন সে ওই বাড়িতে ঢুকতো, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে ওই সিগারেটটা শেষ করে ফেলতো। তো পরবর্তীতে সে যখন কথা শেষ করে ওঠার সময় সে আরেকটা বিড়ি এরকম জ্বালাইতো, তারপরে সেই বিড়িটা নিয়ে সে একদম মেশিন ঘর পর্যন্ত যেয়ে শেষ করতো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই রশিদদের যে বাড়িটা ছিল, তাদের বাড়ির পাশেই একটা জায়গা ছিল, যে জায়গাটা এক পাশে বাঁশঝাড় আর আরেকটা পাশে একটা বট গাছ ছিল, যেটা খুবই ভয়ঙ্কর। ওই গ্রামের কম বেশি সবাই জানে আর কি। তো ওই বট গাছটা এরকম ছিল যে ওটা অনেকবার কাটার চেষ্টা করছে, বা ওই বট গাছের যিনি মালিক ছিলেন তিনি কিন্তু ওইটা বিক্রি করছিলেন। তো লোকজন যখন কাটতে আসে, তারা কোনোভাবেই কাটতে পারে না। তারা কেউ না কেউ অসুস্থ হয়, বা তাদের কোনো না কোনো ক্ষতি হয়, বা অনেকে দেখা গেছে যে ওই গাছটা কেনার জন্য বায়না করে গেছে, সে স্বপ্নে উল্টাপাল্টা কিছু একটা দেখছে, সে পরের দিন এসে সে ওই বায়না আবার ফেরত দিয়ে দিত। এরকম অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তাই ওই গাছটার ওই জায়গাটার মালিক যিনি, তিনি আর ওই গাছটা বেচার ব্যাপারেও তিনি তেমন একটা গুরুত্ব দেন না, যেহেতু এরকম সমস্যা হয় এই গাছটা নিয়ে। এমনকি সে নিজেও অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখে, যার কারণে সেও আর ওইটা নিয়ে বেশি একটা গুরুত্ব দেয় না। তো সেই মানে ছেলেটা প্রতিদিন যাওয়ার সময় সেই গাছটার পাশ দিয়ে তার যাইতে হইতো, এবং
সে প্রতিদিন মানে বিড়ি খাইতে খেতে যাইতো, যার কারণে তার ওরকম কোনো সমস্যা হইতো না, বা সে কখনো ভাবতো না যে তার হয়তো ওই গাছটার কাছে গেলে কোনো সমস্যা হইতে পারে, কারণ সে ওই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতে করতে তার একটা মানে অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, ওই দিন কিন্তু সে আর মানে রশিদদের বাড়িতে ঢুকতে পারে নাই, যেহেতু তারা ঘুমাইছিল আর সেও মানে একটু রাত করেই আসছে, এজন্য তার হাতে যে বিড়িটা ছিল ওই বিড়িটা মানে সে তাদের বাড়িটা ক্রস করে যাওয়ারও অনেকক্ষণ পরে শেষ হয়ে গেছে। তো পরবর্তীতে সে আর কোনো বিড়ি জ্বালাইতে পারে নাই, যেহেতু তার কাছে আগুন ছিল না। তো পরবর্তীতে সে এরকমই একা একা যাচ্ছিল। তো হঠাৎ সেই বট গাছটার কাছে যখন সে যায়, ঠিক তখনই সে দেখতে পায় যে সেই বাঁশঝাড় থেকে মানে যে মাটির রাস্তা ছিল, তো তো এক পাশে বাঁশঝাড়, এক পাশে সেই বট গাছটা। তো সেই মাটির রাস্তা দিয়ে মানে সেই বাঁশঝাড় থেকে একটা কালো একটা বিড়াল, কুচকুচে কালো, সেটা বের হইয়া মানে সেই বট গাছের দিকে যাচ্ছে, মানে এরকম আর কি। মানে এরকম বোঝা যাচ্ছিল সে রাস্তাটা পার হয়ে ওই পারে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে মানে তাকে দেখে সেটা মানে সে রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়া যায় এবং এক নজরে তার দিকে তাকায় থাকে। কিন্তু সেই বিড়ালটার যে চোখগুলা সেগুলা কিন্তু জ্বলজ্বল করতেছিল, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে দেখতেই ভয় লাগে। তো এটা দেখে সেই ছেলেটা মানে সেই বিড়ালটাকে হুশ করে মানে তাড়া দেয়। ঠিক আছে, তো যাই হোক বিড়ালটা মানে যায় না, সে যখন আরো কাছে যায় তখন হুশ হুশ করে। তো একটা পর্যায়ে সেই বিড়ালটা একটা দৌড়ে সেই বট গাছটার ওইখানে চলে যায়। মানে মূলত সে বট গাছটা থেকে মানে তখনও তিনি 15-20 হাত দূরে ছিল। পরবর্তীতে সে মানে আস্তে আস্তে আগায় যখন সে বট গাছটার একদম কাছাকাছি চলে যায়, ঠিক তখনই সেই বট গাছের উপর থেকে তার মনে হইল, তার ভাষ্যমতে, যে একটা লম্বা হাত আইসা তাকে মানে বুকের মতো একটা ধাক্কা দিল। মানে হাতটা অনেক লোমশ ছিল, মনে হইতেছিল যে অনেক লোম ভরা হাতটার মধ্যে। তখন সে পড়ে যায়, ঠিক তখন সে মানে যখন পড়ে যায় তখন উঠে আবার যখন দাঁড়ায়, সে তখন দেখতে পায় যে একটা কালো কুচকুচে কিছু একটা, যেহেতু অন্ধকার ছিল সে কিন্তু তেমন বেশি একটা মানে বুঝতে পারতাছিল না যে আসলে বিষয়টা কি। তো তার ভাষ্যমতে তিনি যতটুকু বুঝছেন যে তার পুরা শরীরটা লোমে ভরা এরকম একটা প্রাণী, জাস্ট তার শুধু চোখ দুইটা দেখা যাচ্ছিল, একদম লাল চোখ, আগুনের মতো জ্বলতেছে। এছাড়া ওই অবয়বটার আর কোনো আকৃতি তিনি বুঝতে পারেননি। তবে মনে হইতেছিল যে জিনিসটা তার চাইতেও একটু লম্বা এবং প্রচণ্ড শক্তিশালী, তার ভাষ্যমতে এটা। তো এদিকে আবার সেই রশিদদের বাড়ির পরে অনেকখানি একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের পরে একটা জায়গা আছে, আরেকটা বাড়ি আছে। ওই বাড়িটার মধ্যে আবার যেমন সেই রশিদেরই দূর সম্পর্কের এক চাচার বাড়ি। তো সে পেশায় ছিলেন একজন সেই গ্রামের স্কুলেরই একজন মাস্টার। তো তিনি অনেক সময় রাত জেগে কাজ করতেন, যেমন তার পরীক্ষার খাতাগুলা তিনি কমপ্লিট করতেন। যাই হোক, তার মানে পার্সোনাল অনেক কাজ থাকতো, যার কারণে তার ঘুমাইতে একটু দেরি হয়। তখন তিনি মানে শুনতে পান যে কি যেন একটা গোঙানির শব্দ। তো পরবর্তীতে একবার চিন্তা করেন যে তিনি শুয়ে পড়বেন। তো হঠাৎ তার মনে হয় যে আসলে এরকম শব্দ কোথা থেকে আসবে হঠাৎ এখানে। তখন তিনি এক কাজ করেন, তার আরো ভাই যারা ছিল বাড়িতে সবাইকে ডাকে যে এখানে কিসের জন্য একটা গোঙানির শব্দ হইতাছে, চল তো দেখি। তো মূলত তারা 6 ভাই ছিল পুরা বাড়িতে। প্রত্যেকের ঘর থেকে তার ভাইদেরকে ডেকে সে মানে বাইরে চলে আসে। তো সে যখন বাইরে এসে সেই মাটির যে রাস্তাটা ছিল ওইখানে যখন সে দাঁড়ায়, মানে সে দেখতে পায় যে দূর থেকে তারা বুঝতে পারেন যে অন্ধকারের মধ্যে মানে দুইটা অবয়ব মানে অনেক ধস্তাধস্তি করতেছে, যেমন পড়ে যাচ্ছে, উঠতেছে, আবার পড়ে যাইতেছে, এরকম মানে বুঝে যাইতেছে যে ওইখানে কোনো ধরনের লড়াই হইতাছে বা এরকম কিছু একটা। আর শব্দটা ওইখান থেকে আসতেছিল। আর যেহেতু রাতের বেলা, তাই তারা মানে সহজে মানে আগাইতেছিলেন না যে আসলে ওই জায়গায় বিষয়টা কি হইতাছে, আর ওইখানে কি দুইটা মানুষই আছে না অন্য কিছু তারা দেখতেছেন, এটাও মানে তারা বুঝতে পারতেছিলেন না। তো যাই হোক, একটা পর্যায়ে তারা সবাই মিলে, সব ভাইয়েরা মিলে সেই দিকটা মানে আগায়া যান।
আগে যাওয়ার পরে তারা দেখতে পান যে সেখানে মানে দুইটা অবয়ব তারা দেখছিলেন, কিন্তু একটা অবয়ব নাই। কিন্তু আরেকটা অবয়ব বলতে সেই ছেলেটা, তার মাথাটা সেখানে মানে বালুর মধ্যে গাঁথা। আর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে ওই জায়গাটা হচ্ছে যে একটা মানে বালি মাটি, সেই বট গাছটার ওইখানে সেই বালুর মধ্যে সেই ছেলেটার মাথাটা মানে গাঁথা অবস্থায়। পরবর্তীতে তারা তাড়াতাড়ি তাকে উঠায় ওইখান থেকে এবং তার নাক মুখ পরিষ্কার করে সেই ধুলাবালুগুলা, এবং তাকে বাসায় নিয়ে আসে। বাসায় এনে তার মাথায় পানি ঢালে। তো পরের দিন তার জ্ঞান ফিরে ওই ছেলেটার, কিন্তু ছেলেটা জ্ঞান ফেরার পরও মানে কাউকে চিনতে পারতাছিল না এবং সে মানে কিছু বলতে পারতাছিল না। তার মুখ থেকে কোনো কথা আসতেছিল না, সে জাস্ট মানে তাকায় আছে এরকম, মানে একদম তার মরার মতো অবস্থা হয়ে গেছিল। তো সেখান থেকে সে মানে মোটামুটি বেঁচে গেছে। তো পরবর্তীতে যখন 2-3 দিন মানে পার হয়ে যায়, তারপরে যখন সে একটু স্বাভাবিক হয়, তখন সে তার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলা শেয়ার করে যে তার সাথে এই ঘটনাগুলো ঘটছে। পরবর্তীতে সে মানে সেই সেচ মেশিনের কাজটাই সে ছেড়ে দেয়, কারণ তার জীবনটা মানে একটুর জন্য বেঁচে গেছে, এই জন্য পরবর্তীতে সে আর ওই কাজটা করেন নাই, কারণ যেহেতু ওই পথ দিয়ে তার আর কোনোভাবেই যাওয়া সম্ভব না। এবং সে বলে যে মানে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে, যে ওইটার সাথে সে মানে যখন লড়াই করছে তখন সে বুঝতে পারে যে আসলে ওটা প্রচণ্ড শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তার সাথে হয়তো তার মতো 10 জন মানুষও পেরে উঠবে না। তারপরও সে অনেক চেষ্টা করছে, কিন্তু একটা পর্যায়ে তার আর কিছুই মনে ছিল না, মানে সে মানে সেন্সলেস হয়ে গেছিল। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল প্রথম ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, সেটাও সেই ইমামুর রশিদ, তারই পাঠানো ঘটনা। এবং এই ঘটনা ছিল তার মানে এলাকারই 3 জন বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনাটা। তো এই ঘটনাটাও মোটামুটি অনেক আগের একটা ঘটনা। ঠিক যখনকার মানে প্রথম ঘটনাটা ঠিক যেই সময়ের 90 দশকের ওরকমই হবে, ওরকম একটা সময়ের ঘটনা। তো তাদের এলাকায় 3 জন বড় ভাই ছিল। একজনের নাম হচ্ছে নাইম, একজনের নাম দেলোয়ার, আরেকজনের নাম হচ্ছে মিকু। তো এরা 3 বন্ধু সব সময় একসাথে থাকতো। তারা কোনো জায়গায় গেলে একই সাথে যাইতো, কোনো কিছু করলে একই সাথে করত। তো তাদের মানে কাজ ছিল যে তারা সারাদিন গ্রামে কাজকর্ম করত, ধান টান লাগাইতো বা গ্রামের যে কাজগুলো থাকে এগুলা করতো, কিন্তু সন্ধ্যার পরে তারা সবসময় একসাথে হয়ে যেত। তো তারা 3 জন মিলে একটা কাজ করতো যে বিভিন্ন জায়গায় যে কারো গাছের ডাব, কারো গাছের ফল টল তারা পেড়ে এগুলা খাইতো। তো এটার যখনকার ঘটনা তখন কিন্তু শীতকাল ছিল। তো সেই শীতকালের একটা ঘটনা, তাদের এলাকার মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরটা এখনো আছে, অনেক আগের একটা পুকুর। সেই পুকুরটার মানে একটা পাশে ছিল একটা বাঁশঝাড়, আর আরেকটা পাশে ছিল মানে শুধু মানে খেজুর বাগান, মানে অনেক বড় একটা খেজুর বাগান মোটামুটি। তো সেই 3 বন্ধু তারা সেই খেজুর বাগানে প্রায় সময় আড্ডা মারতো, এবং তারা একটা কাজ করতো যে সেই গাছও উঠে অনেক সময় মানে রস পেড়ে খাইতো। তো তাদের যখন শীতকাল আসে তারা প্রতিদিনই প্রায় এই কাজটা করতো। তো একদিন কি করে তারা সেখানে বসে আড্ডা দিতেছিল। তো একটা পর্যায়ে তারা 2টা রস সেখান থেকে পারে, 2 হাঁড়ি, এবং 1 হাঁড়ি রস তারা 3 জন সেখানে খাইছে। এবং আরেকটা হাঁড়ি রস তারা কি করবেন, তো সেই মিকু যিনি ছিল তার বাড়িটা ছিল ওইখানে ওই পুকুরটার কাছে, মানে পুকুরটার পাশে একটা রাস্তা ছিল মাটির, ওই রাস্তাটার সাথে ওদের বাড়ি। এবং আরেক পাশে ছিল আবার ক্ষেত, ওইখানে মানে সম্পূর্ণ ধানি জমি ছিল, বিশাল বড়। তো যখন মানে সেই আরেক হাঁড়ি রস তাদের কাছে রয়ে গেছে, তো এটাকে সেই নাইম যিনি ছিলেন সে বলে যে মিকু, তোমার বাড়িতে এটা রেখে আসো, যেহেতু এটা মানে ফালাই দেওয়ার দরকার নাই, এটা রেখে আসো, কালকে আমরা এটা দিয়ে সেমাই বানিয়ে খাবো বা এরকম কিছু একটা বলে। তো পরবর্তীতে সেই মিকু যিনি ছিলেন সে ওই হাঁড়িটা নিয়ে সে মানে রাস্তায় উঠে যায়। তাদের বাড়িতে যাওয়ার জন্য 2টা জায়গা ছিল,
একটা ছিল মানে ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া যেত, তবে সেখানে ওই বাঁশঝাড় যেটা আপনাদের বললাম শুরুতে, এই বাঁশঝাড়টা দিয়ে যেতে হয়। আর আরেকটা ছিল যে রাস্তায় উঠে তারপরে যেতে হয়। তো সেই মিকু কিন্তু রাস্তায় উঠে চলে গেছে তাদের বাড়িতে। তো ওরা দুজন সেখানে বসেছিল। তো বসে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখতেছে যে অনেকক্ষণ হয়ে গেছে, সেই মিকু কিন্তু আসে না। তখন মানে ওরা দুজন বলতাছে, নাইম আর দেলোয়ার, যে ও কি বাসায় গিয়ে ঘুমাই গেল নাকি, চল তো দেখি। তো এটা বলে ওরা দুজন সেখান থেকে উঠে মানে সেই রাস্তায় উঠে, মাটির রাস্তায়। তো ওইখান থেকে দেখা যায় দূরে, তো রাস্তা দিয়ে যখন তারা হাঁটতেছিল, তো কয়েক কদম হাঁটার পরে হঠাৎ সেই নাইম যে ছিল, ও দেখতে পায় যে দূরে সেই ক্ষেতের মধ্যে দিয়ে সেই মিকু হেঁটে হেঁটে যাচ্ছে সেই বাগানের দিকে। তো এটা দেখে নাইম মানে তাকে ডাকতে ডাকতে রাস্তা থেকে নেমে ১০-১২ হাত মানে আগায় গেছে, যে তাকে ডাকতেছে যে মিকু আমরা এইখানে এইখানে, তুই এইখানে আয়। কিন্তু দেলোয়ার যে পিছনে ছিল, সে দেলোয়ার ভাই কিন্তু জিনিসটা খেয়াল করছে, যেহেতু তারা রাতের বেলা চলাফেরা করে, তাদের কিন্তু একটা মানে অভিজ্ঞতা আছে। তো সেই দেলোয়ার ভাই সে কিন্তু মানে দেখে বলে যে সেই নাইমকে, যে নাইম ওদিকে আগাইস না আগাইস না। তো নাইম কিন্তু ১০-১২ হাত আগে গেছে সামনে ডাকতে ডাকতে, এবং দেলোয়ার ভাই পেছন থেকে বলতাছিল যে নাইম ওইদিকে যাইস না, ওইটা দেখ মিকু না, ওইটা মিকুর মতো দেখতে, ওটা কিন্তু বাতাসে ভেসে ভেসে যাইতেছে, ওটা কিন্তু হাঁটতেছে না, তুই ভালো করে তাকায় দেখ। এটা জোরে বলে সে কি করে, সেই মিকুদের যে বাড়িটা ছিল সেই বাড়ির মধ্যে বেড়া ভেঙে তিনি ভিতরে ঢুকে যায়, ঘরের মধ্যে চলে যায়। আর এদিকে নাইম যিনি ছিলেন সে একটা মানে জোরে দৌড় সেখান থেকে, সেই রাস্তায় উঠেই তিনি খিচ্চা দৌড় দেয়। এক দৌড়ে তিনি সেখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদের মধ্যে মানে ঢুকে যায়, এবং মসজিদের মধ্যে ঢুকে তিনি মসজিদের জানালা দিয়ে মানে বারান্দার ঢুকেছিলেন, দরজা বন্ধ করে দেন, এবং তিনি জানালা দিয়ে দেখতে পান যে সেই অবয়বটা মানে আস্তে আস্তে সেই রাস্তা পর্যন্ত চলে আসছে। যদিও রাস্তার এই পারে আসেনি, মানে রাস্তার ওই পাশে ক্ষেত ছিল, সেই ক্ষেতের মধ্যেই জিনিসটা মানে বাতাসে ভাসতেছে। তো তার দেখা ভাষ্য মতে যে সেটা ছিল এরকম, যে সাদা ধবধবে একটা মহিলা, যার সারা মুখমণ্ডল একদম সাদা, হাত পা গুলা সহ সাদা। সে যেমন মানে আসাম দিয়ে বসে আছে, হাঁটু ভেঙে মানে আসাম দিয়ে যেভাবে বসে ওরকম ভাবে বসে আছে, এবং সে সাদা কাপড় পরা, এবং তার কোলে একটা বাচ্চা আছে, এবং তার গলা দিয়ে মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার গলা দিয়ে রক্ত পড়তেছে, আর সেই রক্তগুলা সেই বাচ্চাটা খাইতেছে। মানে বাচ্চাটা হাঁ করে আছে, সেই রক্তগুলা মানে সেখান থেকে সে বাচ্চাটার মুখেই পড়তেছে, সে বাচ্চাটা খাইতেছে। এবং সেই মহিলাটা বলতাছে যে তোরা আমার জায়গাটাতে প্রতিদিন যেয়ে ডিস্টার্ব করিস, তোদেরকে আমি রস খাওয়াবো, তোদেরকে রস আমি বের করে দিব, মানে এরকম সে বলতে থাকে, যে আর কোনোদিন যদি তোদেরকে দেখি মানে ওই বাগানে, তোদের সেদিন মানে তিনোটার ঘাড় মটকায় দিব, এরকম কিছু একটা বলে সে চলে যায়। একটা পর্যায়ে অনেকক্ষণ ওইখানে থাকে, তারপরে সে চলে যায়। এরপরে তারা যখন মানে তিনজন একসাথে হয়, তখন মানে তারা এই ঘটনাটা সবাই সবাইকে শেয়ার করে যে এরকম জিনিস সে দেখছে। কিন্তু বিষয়টা কিন্তু নাইম সবচেয়ে বেশি ফেস করছে, বাকি যে দুজন ছিল তারা কিন্তু, মিকু তো এখানে মানে দেখেই নাই, মিকু পরবর্তীতে শুনছে, কিন্তু দেলোয়ার এই বিষয়টা পরবর্তীতে শুনতে পারে। তারপর থেকে তারা তিন বন্ধু মানে চিন্তা করে যে আর কখনো তারা মানে রাতের বেলা এরকম কোথাও গিয়ে আড্ডা দিবে না। যদিও তারা মানে আড্ডা দিতেন, কিন্তু মানে এই জিনিসটা তারা একেবারে বন্ধ করে দেন, যে বিভিন্ন জায়গায় বসে বা বাগানে বসে বা মাঠের মাঝখানে বসে তারা যে আড্ডা দিতেন, এটা তারা আস্তে আস্তে বন্ধ করে দেন। সো ভিউয়ার্স, এই ছিল তার পাঠানো ২টি ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।